এদিকে দীর্ঘ ৮ মাস পর গ্রেপ্তার হয়েছে নারায়ণগঞ্জের ডন খ্যাত শামীম ওসমান। একাধিক হত্যা মামলায় প্রমাণিত হওয়ায় ফাঁসির রায় হওয়ার আভাস দিয়েছে আইনজীবী। সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছে শামীম ওসমান। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। আওয়ামী লীগের দোসর শামীম ওসমান গ্রেপ্তার হয়েছে। খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। আমি মনে করি ইতিহাসের কাঠগড়া এদের একদিন দাঁড়াতে হবে এবং এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে লক্ষ্যকে বিকৃত করার অভিযোগে, বিকৃত করার দায়ে এদের কঠোর শাস্তিতে আওতা আনতে হবে। আমি মনে করি যারা নাকি ৭১ পরাজিত তারাই এখন বিজয়ী, দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। আজকের বাংলা খবর ৫ জুন ২০২৫ বাংলাদেশ আপডেট নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ধরা খেয়েছে খেলা হবে স্বীকৃত ব্যক্তি শামীম ওসমান, যে নাকি নারায়ণগঞ্জের একটা সময় ডন ছিল। দর্শক, হঠাৎ করে তিনার গ্রেপ্তারের খবর এসে সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। ঈদের ২ দিন আগে তিনারও কি ফাঁসি হবে? তিনিও তো সমান শেখ হাসিনার মতো সমানই অপরাধী, তেমনই বার্তা দিচ্ছে আদালত। দর্শক, কথা না বাড়ে চলুন আমরা সেই বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাস্টে আমরা একটা তথ্যমূলক ভিডিও দেখব যে সার্জিসকে সেনাবাহিনী প্রধান কঠিন আকারে হুঁশিয়ারি দিয়েছেন। কী কারণ দিয়েছেন অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। কথা না বাড়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। রাত্রেবেলা ডাকলে ওখানে 2 লাখ লোক বার করতে আমার 1 ঘন্টা সময় লাগে। ওই ক্যাপাসিটি আমার আছে। আমি ৭৯ সালে জিয়াউর রহমান আটকা রাখা লোক আমরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোরারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। এই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালের 1/11-এর পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। আপনারা খেলবেন আমাদের সাথে? খেলতে চান? কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই। ২০১১ সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠের নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল। ১১ পরিবর্তনের পর ফখরুদ্দিন ও বৈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। এই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি। আদালতে সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দে ২ কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেই সব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের ওডানো এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসায় শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন।
নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজে তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। এছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশেই নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির আইজিডব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চাই। 2014 সালে অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। এই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুইটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল 78 কোটি 20 লাখ টাকা। এই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পত্তির দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা। কল করলাম, বিজেপি কল করলাম, তারাও পৌঁছালো, আমার ফোর্সের সংখ্যাও বাড়লো এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামীম ওসমান বলছি। আমি বললাম যে কেমন আছেন। ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি, স্যার বলি না। এনিওয়ে, তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ। খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে। তুই রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। তবে শুক্রবার দেখা মিলেছে এই রাজনীতিবিদের। গেল 5 আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর গা ঢাকা দেন এমপি, মন্ত্রী, সব প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানের দেখা মিলছিল না এতদিনের। এরই মধ্যে শুক্রবার রাতে দিল্লিতে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশ হক তাকে দেখেছেন বলে দাবি করেন। দাবি প্রমাণে শামীম ওসমানের ছবি তুলে পোস্ট করেন। এই ঘটনার বিস্তারিত জানতে আকাশ হকের সাথে যোগাযোগ করেন যমুনা টেলিভিশন। তারা এই ঘটনার বিস্তারিত জানিয়ে নিজেদের অনলাইন পোর্টালে একটি নিউজ প্রকাশ করেন। 100% সত্য। আপনার এই সমন্বয়ক সার্জিসকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। দর্শক বন্ধু, শুধু এটাই না, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও সার্জিসকে চরম একটা হুঁশিয়ারি করেন। এই সার্জিস আলম আপনার সকালে একটা স্ট্যাটাস দেয়, দিয়ে ঘন্টা আপনার গেতে না গেতেই ডিলিট করে সেই স্ট্যাটাসকে আবার সংস্কার করে তারা নতুন করে আবার মনে করেন আরেকটি মনে করেন স্ট্যাটাস দেয়। এই বাহিনী হচ্ছে এতটা জঘন্য বাহিনী। এই সার্জিস বলে যে বঙ্গবন্ধু নাকি কোনো ভূমিকা ছিল না, বঙ্গবন্ধু নাকি আপনার কোনো নেতৃত্ব দেয় না, তিনি নাকি পাকিস্তানে যায় পলাই ছিল, তিনি নাকি ইন্ডিয়ায় যায় পলাই ছিল। তাহলে তার বাপে একই মুক্তিযুদ্ধ করছে? আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই রিফিউজি ক্যাম্পগুলোতে লাখ লাখ মানুষ থাকছে। এখানে জন্তুর চেয়ে ভালো নেই তারা। এমন সব জায়গায় তাদের থাকতে হচ্ছে যা ছিল মানুষ নয়, গরুর বাসস্থান। এদের প্রায় প্রত্যেকেরই বলার মতো রয়েছে সন্ত্রাস ও শোকের কোনো না কোনো কাহিনী। কারো প্রিয়জনকে খুন করা হয়েছে, কারো বা স্ত্রী হয়েছে ধর্ষিতা। নাৎসি হত্যাযজ্ঞের চেয়ে কোনো অংশেই কম নয় তা। এই বৃদ্ধার গোটা পরিবার, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, সবাইকে তার চোখের সামনে হত্যা করা হয়েছে। পাক হানাদার বাহিনী তাকে যে কেন রেহাই দিয়েছে এটা বৃদ্ধার কাছে স্পষ্ট নয়। এ কি দয়া? এমন নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আমাদের আর উপায় কি? দেখলেন, বুঝলেন? তাহলে এই মানুষগুলাকে মুক্তিগামী দল মানে তৈরি করছে কে? এই মানুষগুলাকে স্বাধীনতার স্বপ্ন দেখাইছে কে? সার্জিসের বাপে দেখাইছে নাকি জামাত দেখাইছে? কে দেখাইছে? বঙ্গবন্ধুর নাকি কোনো ভূমিকা ছিল না, তাইজুল ইসলামের নাকি কোনো ভূমিকা ছিল না, আরো জানি কার কার কথা বলছে, তাদের নাকি কোনো ভূমিকা ছিল না। তাহলে ভূমিকা কার ছিল? তারা নাকি আপনার মানে মুক্তিযোদ্ধার কোনো পদ পদবিতে নাকি কোনো আপনারই ছিল না, অস্তিত্ব ছিল না। তাহলে ছিল কাদের? ছিল কাদের? এই মানুষগুলা কি তাহলে বোকা চৌধুরী? এই মানুষগুলাকে স্বপ্ন দেখাইছে কে? এই মানুষগুলাকে বের করে আনছে কে? আচ্ছা, বঙ্গবন্ধুর কি তাহলে দোষ ছিল এই মানুষগুলাকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য? বঙ্গবন্ধু কি ভুল ছিল এই মানুষকে চোখে বা কলিজার ভিতরে স্বপ্নকে লালন পালন করার জন্য? চোখে দুই চোখে আপনার স্বপ্ন দেখানোর জন্য, সেই স্বপ্ন পূরণ করে কি করে নাই? তাহলে কি বঙ্গবন্ধুর ভুল ছিল? হ্যাঁ, এই রাজাকার বাহিনীরা বলে কি, মাসুদ কামাল যে বলছে 100% ঠিক বলছে যে এদের
চরম আপনার বিচার হবে একদিন এই বাংলার মাটিতে, যারা নাকি স্বাধীনতা বিরোধী। চরম আকারে বিচার হবে, চরম আকারে, কারণ ইতিহাস কখনোই এদেরকে ক্ষমা করবে না। সার্জিসের কথার আরো একটি জবাব, সেটি হচ্ছে ভাই, তিনি বলছে যে বঙ্গবন্ধু যখন নাকি বাংলাদেশে ফিরছে বা বঙ্গবন্ধুর কোনো ভূমিকা ছিল না। সার্জিসের এই কথাটার আমরা একটা সত্যতা প্রমাণ করি। দেখুন এই বঙ্গবন্ধুর এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখলে কি মনে হচ্ছে বলেন তো? কি মনে হচ্ছে কি মানে বঙ্গবন্ধু যদি আপনার নেতৃত্বই না দিত তাহলে এতগুলা মানুষ কি বোকা চৌধুরী বলেন তো? তাকে কি ফুলের মালা দিয়ে এভাবে বরণ করতো? লাখো লাখো মানুষ আপনার এয়ারপোর্টের উদ্দেশ্যে গেত, রাস্তাঘাট ঠিক এভাবেই আপনার বন্ধ করে রাখতো বলেন তো? তিনি যদি দেশের সাথে গাদ্দারি করেই থাকতো তাহলে এত মানুষ কেন গেল সেখানে বলেন? এত মানুষ তো যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। সার্জিস কেন যাবে এত মানুষ? কারণ তিনি তো আপনার মুক্তিযোদ্ধা করে নাই, তিনি তো যুদ্ধ চাননি, তিনি তো নেতৃত্ব দেননি, তিনি তো আপনার কোনো কিছু করে নাই। ও সার্জিস মনে হয় আশা করছিল যাতে বঙ্গবন্ধু লুঙ্গি কাসার দিয়ে একদম সশরীরে তিনি মাঠে নেমে যাবে। আচ্ছা সার্জিস, আপনার কথাই বলি, আপনি বললেন যে বঙ্গবন্ধু সশরীরে যুদ্ধ করেনি, মানে আপনি ডিজার্ভ করছিলেন যে বঙ্গবন্ধু লুঙ্গি কাসার দিয়ে স্যান্ডো গেঞ্জি পরে গামছা একটা কোমরে বেঁধে কিংবা মাথায় বেঁধে তিনি সশরীরে নেমে যাবে। তাহলে সার্জিস নেতৃত্ব দিত কে? নেতৃত্ব কে দিত? আপনার বাবা দিত? আপনার মরহুম সেই দাদা দিত কে? নাকি জামায়াতের আমির দিত? কে দিত বলেন তো? হ্যাঁ আচ্ছা সবকিছুই মেনে নিলাম, তাহলে এই যে মানুষগুলা, আপনারা এই ভিডিওটা দেখেন। কি বুঝলেন? তারা যে জয় বাংলা বলতেছে, ইভেন বঙ্গবন্ধুর ছবিটা সেখানে টানানো। তাহলে এই মানুষগুলোকে নেতৃত্ব কে দিত? এই মানুষগুলো সাহস পাইছে কিভাবে? এই মানুষগুলোকে আপনার ইন্ডিয়াতে তারা ট্রেডিং প্রাপ্ত হয়েছে, তাদের ট্রেডিং দেওয়ার ব্যবস্থা করছে, এত কিছু আঞ্জাম দিছে কে? বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাইছে কে? সার্জিসের বাবাই দেখাইছে? হ্যাঁ, এত এত কোটি কোটি মানুষ আপনার একসাথে হয়ে তারা রাজপথে নেমে আসছিল একমাত্র স্বাধীনতা পাওয়ার জন্য, পাকিস্তানের কাছ থেকে মুক্ত পাওয়ার জন্য। বাংলাদেশের মানুষ ব্যাকুল হয়ে গেছে। কতটা ব্যাকুল হয়েছে জানেন? কতটা ব্যাকুল হয়েছে এটা শুনুন, তাহলেই বুঝে যাবেন। লিখেছেন প্রণবেশ সেন, পড়ছি দীপদুলাল বন্দ্যোপাধ্যায়। যেহেতু জীবিকা সাংবাদিকতা, সেই হেতু মাঝে মাঝে যেতেই হয় সীমান্ত এলাকায়। দেখি ওপার থেকে ভেসে আসছে অসংখ্য মানুষের রক্তের স্রোত, কান্নার নদী। 20-22 বছর বয়স হবে মতিউরের, মুক্তি সংগ্রামী। পাক বিমানের বোমার আঘাতে ওর পায়ের খানিকটা মাংস উড়ে গেছে। ডাক্তার ওর ব্যান্ডেজটা বদলে দিচ্ছিলেন। পাশে গিয়ে দাঁড়ালাম, মতিউরের চোখে জল, ক্ষতের যন্ত্রণা। তবুও ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি সারিয়ে দিন, খানের সৈন্যরা এগিয়ে আসছে, তাদের ঠেকাতে হবে। এই ক্যাম্পে কয়েক টুকরো বাঁশ বেঁধে স্ট্রেচার তৈরি করে দুজন আহতকে আনা হয়েছে। একজনের আঘাত গুরুতর, আর একজনের আঘাত কিছুটা কম। গুরুতর আহত লোকটি যন্ত্রণায় মুখ বিকৃত করে বলেছে, ডাক্তারবাবু আমি বাঁচব না, আমার চিকিৎসার দরকার নেই, ও বাঁচবে, ও লড়বে, ওকে দেখুন ডাক্তারবাবু, ওকে দেখুন। ডাক্তারবাবু চোখে জল চিকচিক করে উঠেছে। কত মৃত্যুই না দেখেছেন উনি। এগুলা শুনলে কলিজা আসলে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাংলা খবর 5 জুন 2025 বাংলা আপডেট নিউজের সাথে থাকার জন্য আপনাকে আবার ধন্যবাদ। দর্শক দেখছিলেন বাংলা আপডেট নিউজ। দর্শক এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। আর হ্যাঁ, এতক্ষণ যারা লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন, আসলে শামীম ওসমানের কী ধরনের বিচার হওয়া উচিত। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।